করছি আমরা মোটামুটি পার ইউনিটেরই অঙ্কগুলো। হ্যাঁ, 8.3টা মোটামুটি আমরা সেদিন বুঝেছিলাম, তাই না? আচ্ছা, আপনাদের সেদিন একটা প্রবলেম হয়েছিল মনে হয়, কেউ একজন কোশ্চেন করছিলেন যে 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে 3টা ট্রান্সফরমার দেখে আপনাদের কি মনে হয়েছিল যে 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আসলে 3টা কেন? খেয়াল পড়ে 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আপনারা এরকম দেখেছিলেন না যে মনে করেন হচ্ছে এটা একটা ট্রান্সফরমার, এটা আরেকটা ট্রান্সফরমার, আর এটা হচ্ছে আরেকটা ট্রান্সফরমার, তাই না? দিয়ে আপনারা দেখেছিলেন এখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা ওয়াইন্ডিং, তাই না? আবার এখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা ওয়াইন্ডিং। বেসিক্যালি কিন্তু 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার বলতে কিছু বোঝায় না। একটা জিনিস কি, যে এটা এই একটা ট্রান্সফরমার, এই একটা ওয়াইন্ডিং, আর ট্রান্সফরমারের এই আরেকটা ওয়াইন্ডিং। এটা বলেছিলাম প্রাইমারি, এটা সেকেন্ডারি, আর এটা কি টারশিয়ারি, তাই না? আচ্ছা, তো সিম্পল একটা চিন্তা করেন দেখি, যদি প্রাইমারি আর শুধু সেকেন্ডারি থাকতো, তাহলে আমরা আসলে যখন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি তখন আসলে এরকম করে আঁকি না, রেজিস্ট্যান্স আর এটা কি ইন্ডাক্টর, আর মাঝখান দিয়ে আমাদের কি থাকে, ম্যাগনেটাইজিং যেটা থাকে, তাই না? প্যারালাল যেটা থাকে, এটাই ছিল না? তো আমরা সাধারণত যখন ইকুইভ্যালেন্ট আঁকি এটাকে নেগলেক্ট করি, কারণ এটা কারেন্টের ভ্যালুটা কি থাকে, কম থাকে। তো যদি মাঝখান দিয়ে আরেকটা ওয়াইন্ডিং আসে, আরেকটা যদি ওয়াইন্ডিং আসে, তাহলে কি আমরা তখন কি এখানে এইটাকে চিন্তা করতে পারতাম কি না? তাহলে এটাই কি একটা স্টার কানেক্টেড না? এই যে দেখেন তো, তখন তো এটা থাকতো না। তাহলে আপনারা কি স্টার কানেকশনটা বুঝেছেন? জি মিস। আচ্ছা, আর এই যে আমরা বলছি যে 3 ওয়াইন্ডিং, ওইটা যেটা আমরা পড়েছিলাম 3টা ট্রান্সফরমার দেখে আপনাদের মনে হচ্ছিল যে 3টা কেন, ওইটা কিন্তু 3 ওয়াইন্ডিং 3 ফেজ ট্রান্সফরমার। বোঝা গেল? 3 ফেজ হলে কয়টা কয়টা হবে তাহলে ওয়াইন্ডিং? একটার জন্য 3টা, তাহলে 3 ফেজের জন্য কয়টা হবে? 9টা হবে না? কয়টা হবে? 9টা হবে। 9টা। ওকে। আচ্ছা, এখন এই অঙ্কটাতে কি বলেছে সেটা একটু পড়ো। এখানে কেন আমাদের প্রবলেম হয়েছিল, এই অঙ্কটাই বলছিলাম না, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। জি মিস। আচ্ছা, এখন তুমি শুধু আগে একটা জিনিস দেখো, এইটা তো কারো কোনো সন্দেহ নাই, এই যে যে ডাটাটা আমরা আগেরটা পেলাম, হ্যাঁ, আগের এই ডাটাতে কোনো সমস্যা আছে? না মিস। মিস আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? ও না, হচ্ছে, দাঁড়াও। থ্যাংক ইউ মিস। আচ্ছা, এখন আমাকে বলো যে এই অঙ্কটাতে আমাদের জেড পি জেড এস জেড টি বের করতে কোনো সমস্যা নেই, তাই না? জি মিস। আচ্ছা, প্রাইমারিতে দেখো, আরেকবার আমি জাস্ট রিভিউ করি। প্রাইমারি এবং প্রাইমারি টু সেকেন্ডারি যেটা, আর জেড পিটি, তো পিএস আর পিটি এর জন্য রেটিং কত দেয়া ছিল? 10,000 এবং 66 কেবি। তার মানে এটা অলরেডি কি প্রাইমারিতে দেয়া আছে, তাই তো? জি। তো এদের যেহেতু বেজ এটাই, সুতরাং কিন্তু পিএস এবং পিটির ভ্যালু কি চেঞ্জ হবে বেজের না। ইম্পিডেন্সের? না, না। এটা ঠিক থাকবে। কিন্তু সেকেন্ডারিতে যেটা এসটি যেটা, এখানে কি হয়েছে দেখো, ভোল্টেজ তো তোমার হাতে নাই, কারণ এটা যেহেতু স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার, সো এটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে, সো এটার রেটিং তো এটাই বেজ হবে, তাই না? ভোল্টেজের তো বেস চেঞ্জ হবে না ট্রান্সফরমারে, জি মিস। যেহেতু 66 থেকে 13.2 পাচ্ছি। কিন্তু প্রত্যেকটা ইয়ের পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সেম হইতে হবে। কিন্তু সেকেন্ডারিতে পাওয়ার কত বলা হয়েছিল? 7500 কেভিএ। তার মানে আমাদের সেকেন্ডারিতে এই আমাদের ইম্পিডেন্সটা চেঞ্জ হবে। তাহলে এখানে তোমার ইম্পিডেন্সের অবস্থাটা কি হবে? ইম্পিডেন্সটা কোথায় চেঞ্জ হবে এখানে? পাওয়ার। পাওয়ারে। তাহলে আমরা কি জানি, জেড বেস নিউ ইজ ইকুয়াল টু কি, জেড বেস জেড ওল্ড। পি পার ইউনিটের যেটা, সেটা কি ওল্ড ইনটু ভোল্টেজ কি ওল্ড বাই নিউ হোল স্কোয়ার ইনটু কত, পাওয়ার নিউ পাওয়ার বাই বাই ওল্ড। ভোল্ট। আচ্ছা, তাহলে পাওয়ার নিউ কত আমাদের কততে কনভার্ট করতে হবে? 10,000। 1000-এ, 10,000। আর নিচের পাওয়ার আমাদের ওল্ড পাওয়ার কত ছিল? 7। 7500। তাহলে শুধু জেড এসটিটা আমাদের চেঞ্জ হচ্ছে 8%। তাহলে তুমি যদি এখন জেড পিএস জানো, পিটি জানো, জেড এসটি জানো,
সেখান থেকে তুমি জেডপি, জেডএস আর জেডটি বের করতে পারো? জি মিস। জাস্ট সূত্রে বসা করে ফেললাম। তাহলে দেখো জেডপি এর ভ্যালু বের হলো, জেডএস এর ভ্যালু বের হলো, জেডটি এর ভ্যালু বের হলো। আমাদের আর কোনো কনফিউশন আছে এখানে? না মিস। ওকে, এখন পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটাতে দেখো, পরের অঙ্কটাতে আমাকে জাস্ট একটা জিনিস দেখো, পার ইউনিটের ক্ষেত্রে জেডপি, জেডএস আর জেডটির ভ্যালু কোথায় কোথায় আছে? জেডপির ভ্যালু কোনটা? এইটা জেডপি, ঠিক আছে। এটা কত? 0.03। এটা কি? জেডএস আর জেডটি। এটা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, এখন তোমরা দেখো জেডপি, জেডএস, জেডটি এটা কিন্তু আগের অঙ্কের এক্সটেনশন, ঠিক আছে। এখন যেটা বলেছে যে প্রাইমারিতে একটা সোর্স কানেক্ট করা হয়েছে বা জেনারেটর কানেক্ট করা হয়েছে, হ্যাঁ। তারপরে বলেছে টারশিয়ারিতে একটা পিওরলি রেজিস্টিভ লোড কানেক্ট করা হয়েছে এবং বলা হয়েছে সেকেন্ডারিতে একটা মোটর কানেক্ট করা হয়েছে। আমার কথা কি ক্লিয়ার? তার মানে এই যে তুমি কোশ্চেনটা পড়ো, দেখো এখানে বলেছে যে একটা পিওরলি রেজিস্টিভ যার রেটিং দেয়া আছে লোড এবং এত সিনক্রোনাস মোটর যেটা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দেয়া আছে, এবং বলেছে একটা সোর্স কানেক্ট করা হয়েছে কোথায়? প্রাইমারিতে। এখন বলেছে যে তুমি ইম্পিডেন্স ডায়াগ্রামটা ড্র করো, যেখানে পার ইউনিটের ইম্পিডেন্সটা বেস কত, আগের বেসটাই দেয়া আছে, হ্যাঁ। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে সব দেয়া আছে পিওরলি রেজিস্টিভ রেজিস্টিভ, কিন্তু রেজিস্ট্যান্সের কিন্তু তোমার ইয়ে দেয়া নাই, ভ্যালু দেয়া নাই, দেয়া আছে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আমরা জানি না। তো এখানে কি করেছে, রেজিস্টিভ লোডের যেহেতু কিছুই জানি না, কিন্তু বেসটা আমরা কি জানি, আমাদের বেস জানি টারশিয়ারিতে বেস হচ্ছে এত, তাই না? জি। সুতরাং এই বেসে আমরা আর এর ভ্যালুটা কত ধরতে পারি? 1 পার ইউনিট ধরতে পারি। যেহেতু আমি জানি না, সুতরাং আমরা করছি কি যে এটাকে আমরা 1 পার ইউনিটই কনসিডার করছি। কারণ তুমি দেখো সূত্র কি জানো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি এমভিএ, জানো না? জি মিস। তাহলে এই সূত্রটাও যদি তুমি করো দেখবা 1.058 সামথিং আসবে, কিন্তু সেটা আমাদের যেটা আসবে সেটা কি আসবে, ওহমিক ভ্যালু আসবে, তাই না? সো এই ওয়াইজে যদি তুমি আবার এটাকে অ্যাকচুয়াল বাই বেস ধরতে যাও, তো আলটিমেটলি আসলে তুমি যা করবা ওইটা ওয়ান মানই কাটাকাটি চলে যাবে। এজন্য আমরা কি করছি, এখানে বলেই নিয়েছে যে লোডের ভ্যালুটা 1 পার ইউনিট তুমি বেস ধরে নিতে পারো। এটা কিন্তু তোমাকে যদি না দেয়া থাকে তুমি এটা 1 ধরে নিবা, ক্লিয়ার। কিন্তু তুমি কনভার্ট করতেছো কোথায়, ওকে কনভার্ট করবা কার রেসপেক্টে, সেকেন্ডারিকে বা টারশিয়ারিকে কার রেসপেক্টে আমাদের করতে হবে কনভার্ট? পাওয়ার। পাওয়ার, ভেরি গুড। তাহলে বেসটা কত বলেছে? 10,000। তাহলে 10,000 যদি হয় তাহলে 1 পার ইউনিট, তাহলে 10/5000, 10,000/5000 করব, তাহলে কত পার ইউনিট বের হলো? 2। সো আমাদের কতটুকু কাজ কমপ্লিট? 2 পার ইউনিটের কাজটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখন বলো আমাদের কি বাকি? রিঅ্যাকট্যান্স বলেই দিয়েছে যে সেকেন্ডারিতে আরেকটা তুমি মোটর লাগাবা। মোটরের তোমার রেটিং কত দেয়া আছে? 7500 পাওয়ারে। সো সেম ওয়েতে 0.2 কে তুমি কি কনভার্ট করে এটা পাবা, সো এটা পার ইউনিট। এবার ক্লিয়ার? জি। ওকে, এখন এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আশা করি মোটামুটি আর কোনো অঙ্কতে প্রবলেম হবে না। এইটাই শুধু ভেজালো অঙ্ক ছিল। আচ্ছা, এখন আসো একটু আগাই। আচ্ছা, এই অঙ্কটা একদম এক্স্যাক্টলি সেম, শুধু দেখবা কি পার ইউনিটে কনভার্ট হয়েছে। এই যে দেখো আমি বলেই দেই, এখানে দেখো 1 দেয়া আছে 300 আর 13.8 কেভি। এখানে দেখো বলেছে কি দুইটাই 50-50 চেঞ্জ হয়েছে। সেকেন্ডারিতে তোমার বেসটা প্রত্যেকটাই দেয়া আছে কত, প্রাইমারিতে। সো এখানে কি আর কিছু চেঞ্জ করা লাগবে? শুধু পাওয়ারে এসে চেঞ্জ হবে। দেখো জাস্ট পাওয়ারে চেঞ্জ হয়েছে, দিয়ে x13 ও জানো, 2, 3 ও জানো, তাহলে x1, x2, x3 বের করতে পারবা? যদি বের হয় তাহলে এখান থেকে তুমি দেখবা তোমার পার ইউনিটের ইম্পিডেন্সের স্টার ইকুইভ্যালেন্ট কানেকশনও বের হয়ে যাবে। পারবো না আমি এই অঙ্কটা? এই অঙ্কগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, হ্যাঁ। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক
যেটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ পাওয়ার সিস্টেম, এটা অলরেডি আসলে তোমরা পড়েই আসছো। দেখো তোমরা এতক্ষণ যে আমরা যেই সব ডায়াগ্রামই দেখলাম সেখানের মধ্যে দেখো তুমি অলরেডি কিন্তু রোটর বা মেশিন বা রোটেটিং আর্মেচার এটার বেসিক কি গোল জানি না আমরা। যদি আমাদের এটা সিনক্রোনাস মেশিন হয় তাহলে সিনক্রোনাস মেশিনের জন্য আমরা কি লিখি? এস লিখি। আর যদি মোটর হয় তাহলে মোটরের জন্য আমরা কি করি? এম। গুড। তাহলে এই ডায়াগ্রাম গুলো তোমরা অলরেডি দেখে আসছো। 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার দেখো এভাবে করা হয়। 3 ওয়াইন্ডিং মাঝখানে জাস্ট 3টা হয়। ফিউজ এটা। সিটি কারেন্ট ট্রান্সফরমার অলরেডি তোমরা দেখেছো যে সব জায়গায় মোটামুটি এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এই প্রতিটা জিনিসই হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম। ওয়ান লাইন ডায়াগ্রাম আসলে জিনিসটা কি বলেছে, when all the components of a power system are represented by simplified diagram, then it is called single line diagram of the power system. Its purpose is to supply is in concise form of significant information about the system. আচ্ছা, এখন তার মানে কি, যখন তুমি যে কোনো সিস্টেম ড্র করবা, আজকে তোমাকে আমি একটা সফটওয়্যার দেখাবো তোমাদেরকে, ওখানে দেখবা যে তোমাকে নিশ্চয়ই রোটেটিং মেশিন বলতে একদম বড় তোমাকে প্র্যাকটিক্যাল মেশিন আঁকবে না, প্রত্যেকটা সিম্বলিক ফর্ম আঁকবে। তোমরা আগেও এটা দেখে আসছো, যখন আমরা রেজিস্ট্যান্স বলেছি শুধুমাত্র কি এটা রেজিস্টারের সিম্বল দেই না, ইন্ডাক্টরের ইন্ডিভিজুয়াল সিম্বল থাকবে, এটাও তাই। ঠিক আছে, তো এখানে দুইটা জিনিস দেখো, একটা কি থ্রি ফেজ ওয়াই নিউট্রাল গ্রাউন্ড আনগ্রাউন্ডেড, আরেকটা হচ্ছে কি নিউট্রাল গ্রাউন্ডেড। আমরা কিন্তু আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কি এটা নিউট্রালে থাকবে কিন্তু একটা ইন্ডাক্টর রিঅ্যাক্টর অথবা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডেড হবে। আচ্ছা, তো এই জিনিসটা যখন বলবো যে সাম রিঅ্যাক্ট্যান্স উইথ গ্রাউন্ডেড, তখন এইটাকে বলা হচ্ছে কি রিঅ্যাক্টরের মাধ্যমে গ্রাউন্ড করা হয়। সো এটা সাধারণত থ্রি ফেজ ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের একটা অ্যাডিশনাল ডায়াগ্রাম থাকে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে গ্রাউন্ডেড ডাইরেক্ট না করে কোনো একটা রিঅ্যাক্টর বা কোনো একটা রেজিস্টারের মাধ্যমে কেন করি? হ্যাঁ, তো এই পড়াগুলো আমরা ইনশাল্লাহ নেক্সটে যখন লোড ফ্লো করব তখন দেখব, হ্যাঁ, যে এগুলো সাম প্রোটেকশনের জন্য আসলে করা হয়। ঠিক আছে, সো এটা গেল আমার ওয়ান লাইন ডায়াগ্রাম। এখন ওয়ান লাইন এই ডায়াগ্রামটা ঠিক এরকম করেই আমরা আঁকি না? দেখো এই ডায়াগ্রাম গুলোর অঙ্ক কিন্তু আমরা করে আসছি না? দেখো একটা জেনারেটর, এই যে আমি যে একটু আগে বললাম যে একটা রিঅ্যাক্টর দিয়ে গ্রাউন্ডেড বা ইম্পিডেন্স দিয়ে গ্রাউন্ডেড, এটা একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ডেড, এটা একটা লোড। তারপরে আসো এটা কি ট্রান্সফরমার, এই যে বড় লাইন দেখছো এটা কি ট্রান্সমিশন লাইন। তারপরে কি আরেকটা ট্রান্সফরমার। তো এই যে জেনারেশন সাইড বলো বা তোমরা যখন আরেকটু বড় হবা, মানে এই 4-1 আরেকটু যখন বড় হবা, নেক্সট চ্যাপ্টার গুলো যখন করবা, তখন দেখবা কি এই বাসগুলোরও একটা নাম আছে। এই বাসগুলোকে কাউকে পিভি বাস বলছে, কাউকে হচ্ছে পিকিউ বাস বলছে। হ্যাঁ, যে কেন, কারণ বাসগুলোরও ধরন আছে। জেনারেটর থাকলে সাধারণত যদি কোনো লোড টোড না থাকে তখন আমরা বাসটার একটা নাম দেই, আর শুধু যদি লোড থাকে তাহলে সেই বাসটার একটা নাম হয়। এখন যেখানে জেনারেশন থাকবে সেই বাসটার ইম্পর্টেন্স যা, যেখানে মনে করো লোড অল্প সেখানে বাসের ইম্পর্টেন্স কি সেম হবে, বা লোড ফ্লোটা কি সেম হবে? সেম হবে না। সো ওগুলাকেও ক্যাটাগরাইজ করা যায়। ঠিক আছে, সো এখানে এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামকে আমরা আরেকটু সিম্পল ওয়েতে, মনে করো এই যে এগুলো আমরা ডাটা দেখেছি তাই না, এখন এই ডায়াগ্রামকে তোমরা আরেকটু সিম্পল ওয়েতে করতে পারো। সেটা কি দেখো তো, যে এইটা কি তুমি নর্মাল কন্ডিশনে, হ্যাঁ, এই নর্মাল কন্ডিশনে কি তুমি এই ডায়াগ্রামটাকে আঁকতে পারো না? তুমি দেখো জেনারেটর আছে, লোড আছে, ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সফরমার দুইটা, আবার T2 আছে, একটা লোড কানেক্টেড হচ্ছে, আবার জেনারেটর কানেক্টেড হচ্ছে। তার মানে দেখো যদি ওয়ান লাইন ডায়াগ্রামটা না হতো, তোমার পুরো সার্কিটটা ড্র করাটা একটা খুব কমপ্লেক্স ব্যাপার হতো না? আবার যদি মনে করতাম না আমি আরো থ্রি ফেজ কানেক্ট করব, তাহলে যখন অনেক বড় সিস্টেম নিয়ে তুমি কাজ করবা তখন কিন্তু তোমার এত কিছু আঁকা পসিবল না। পসিবল। সুতরাং আমাদের কি করি যে ঠিক আছে, মানে নর্মাল কন্ডিশন আর অ্যাবনর্মাল কন্ডিশনে এই যে এই ডায়াগ্রামটাকে আমরা
কি করতে পারি, আরেকটু সিম্পলিফাই করে করতে পারি। সেটা কি, যখন আমরা ফল্ট ক্যালকুলেশন করব, এটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম করেসপন্ডিং টু দা কি ওয়ান লাইন ডায়াগ্রাম। আবার যখন আমরা কোনো ফল্ট অ্যানালাইসিস করব, এই ফল্ট নিয়ে আমাদের টোটাল একটা আলাদা চ্যাপ্টারই আছে। হ্যাঁ, ফল্ট অ্যানালাইসিস করলে দেখব যে এখানে এই যে আমাদের ম্যাগনেটাইজিং যেই সার্কিট গুলো, এগুলো থাকবে না। কেন? কারণ ফল্ট কারেন্টের তুলনায় এই যে এদের মাঝখান দিয়ে যে কারেন্ট গুলো যাবে, ম্যাগনেটাইজিং কারেন্ট, এটার ভ্যালু খুবই সামান্য থাকে। তখন আমরা কি করি, লোড গুলোকেও কি করি, নেগলেক্ট করি। লোড থাকে না ফল্টের সময়, মানে লোডটাকে আমরা করি কি, ভাবি যে না এটা ডিসকানেক্ট করে দেওয়া হয়। তারপরে এই রেজিস্টার গুলোও থাকে না। ঠিক আছে, তো শুধু আমরা ফল্টের সময় এই রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামটা নিয়ে কাজ করি। হ্যাঁ, ডেফিনেটলি তুমি এখন বলতে পারো যে ম্যাডাম লোড থাকলে আমাদের যেরকম ভ্যালুগুলো আসবে, মানে রেজিস্ট্যান্স থাকলে বা ম্যাগনেটাইজিং কারেন্ট থাকলে যেরকম ভ্যালুগুলো আসবে, এখানে শুধু যদি রিঅ্যাক্টেন্স গুলো থাকে তাহলে তো আমরা এরর ফ্রি পাবো না। ডেফিনেটলি কিছু এরর তো থাকবেই, কিন্তু সেই এররটাও কি খুবই অল্প সামান্য। এবং ফল্ট কারেন্ট এত বেশি হয়, যেমন এই যে ম্যাগনেটাইজিং কারেন্টের তুলনায় 6-7 গুণ দেখা যায় যে আমাদের কারেন্টটা বেশি আসে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফল্ট কারেন্ট হলে কিরকম আসলে সিস্টেমে প্রবলেম হয়। হ্যাঁ, তো এই যে দেখেন যে কোনো একটা সিস্টেমে যখন দেখতেছো যে ফল্ট হচ্ছে, তখনই আমাদের সিস্টেমটার কি ইম্পিডেন্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না। মানে তুমি দেখো নর্মাল কন্ডিশনের ইম্পিডেন্স যা হবে ক্যালকুলেশন করলে, কোন একটা ফল্টের জন্য এই যে ইম্পিডেন্স হচ্ছে, দুইটার ইম্পিডেন্স কি তুমি সেম পাবা? নো ম্যাম। অলরেডি দেখো আমাদের অনেকগুলো কি এলিমেন্ট নাই। আচ্ছা, এইটা কি মনে আছে ট্রান্সমিশন লাইনে এটা কোনটা, টি পাই মডেল মডেল। না পাই মডেল? পাই মডেল, ভেরি গুড। পাই মডেলও কি দেখা যায় যে ক্যাপাসিটিভ গুলোকে কি করা হয়, ইগনোর করা হয়। হ্যাঁ, সো এই গেল, এটা জাস্ট মাথায় রাখো। আমরা তো ইনশাআল্লাহ নেক্সটে যখন লোড ফ্লো পড়বো বা পড়বো আরেকটু আমরা ডিটেইল দেখবো। ম্যাম ফল্ট কারেন্ট মানে কি বুঝাচ্ছে, মানে ফল্ট কারেন্ট জিনিসটা কি? ফল্ট কারেন্টটা হচ্ছে কি যে হয় মানে ফল্ট কোনো কারেন্ট? কোনো সিস্টেমে ফল্ট হয়। হ্যাঁ, সিস্টেমের ফল্ট বলতে কি, মনে করো এই যে আমাদের 3 ফেজ লাইন, হ্যাঁ, কোনো কারণে এই একটা ফেজ মনে করো গ্রাউন্ডে পড়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে এটা গ্রাউন্ডে পড়ে গেল, তার মানে কি দেখো নর্মাল কন্ডিশনে যেই কারেন্ট গুলো ফ্লো হতো, এই যে একটা তার খুলে পড়ে গেল, তাহলে এটার ইম্পিডেন্সটা অনেক কমে গেল না, জেডটা অনেক কমে গেল না? আচ্ছা, আসো আর একটু সিম্পল ওয়েতে বলি। ডিসি ডিসি মনে আছে তো? মনে করো এখানে অনেকগুলো রেজিস্টার আছে, ঠিক আছে, অনেকগুলো রেজিস্টার আছে, মনে করো আরো আছে। হ্যাঁ, কোনো কারণে মনে করো এই যে এখান দিয়ে কোনো একটা তার খুলে এই গ্রাউন্ডে পড়ে গেল, তাহলে এখন আগে যেই কারেন্টটা থাকতো মনে করো আই প্রাইম, আর এই তারটা পড়ার পরে যে কারেন্টটা হবে আই, দুইটা কারেন্ট কি সেম হবে? নো ম্যাম। কেন সেম হবে না? কারণ এখানে ভোল্টেজ সোর্স যেটা ছিল সেটা কি আর ইকুইভ্যালেন্টের সাথে রিলেটেড না? মানে কারেন্টটা কি আর ইকুইভ্যালেন্টের সাথে রিলেটেড? আই প্রাইমের অবস্থাটা কি হতো? ওহমস ল বলো, ভিএস বাই কি আর ইকুইভ্যালেন্ট হতো না? জি মিস। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট যদি বড়, এই যে এই বড় নেটওয়ার্কের আর ইকুইভ্যালেন্ট কি বেশি হতো না কম হতো? আর ইকুইভ্যালেন্ট সিম্পল, দেখো এতগুলো রেজিস্ট্যান্স আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কম হবে না বেশি হবে? এই ভুলে গিয়ে, কম হবে ম্যাম। আর ইকুইভ্যালেন্ট কম হবে? না সরি সরি ম্যাম, বেশি হবে। বেশি হবে। আর বেশি যদি হবে। তোমার কোনো কারণে এইটা ইয়ে হয়ে গেল, এটা কানেক্টেড হয়ে গেল, তখন আর ইকুইভ্যালেন্টের অবস্থা কি হবে? আগে থেকে কম হবে। আগে থেকে কম হবে। যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে কারেন্টের অবস্থা কি হবে? বেশি হয়ে যাবে ম্যাম। বেশি হয়ে যাবে। এই যে বেশি হবে। কারেন্টটা বেড়ে যাবে, এটাকেই বলছি কি ফল্ট কারেন্ট। বোঝা গেল? জি মিস। এইটাই হয়, আচ্ছা এটাই যখন তুমি বড় বুঝতে পারছি। ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইনে করো, জি কোনো মিস বুঝতে একটা পারছি। তার, আমরা দেখবো 3 ধরনের ফল্ট হয়। হ্যাঁ, লাইন, শুধু লাইন ফল্ট, সিঙ্গেল লাইন ফল্ট, লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট, এরকম হচ্ছে সিমেট্রিক আবার আনসিমেট্রিক ফল্টও আছে। হ্যাঁ, তো এগুলো আমরা যখন ডিটেল নিয়ে পড়বো তখন দেখবো যে আসলে এই কেন এই প্রবলেম গুলো হয় বা কি।
ঠিক আছে? আচ্ছা, তো আজকে এইটা হচ্ছে জাস্ট আপনারা একটু দেখতে পারেন, এটা মানে আমাদের মোটামুটি এখন লাগছে না, জাস্ট এটা আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য সার্কিটটা দিয়েছি যে পার ইউনিট ইকুইভ্যালেন্ট সার্কিটে কিভাবে আঁকবো। আচ্ছা, এই অঙ্কটা আপনাদের একদম এক্স্যাক্টলি আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম একটা এরকম অঙ্ক মনে পড়ে? জি মিস। একদম সেম অঙ্ক করেছি। হ্যাঁ, এই অঙ্কটা আমরা একটু বাসায় পড়বো, যেখানে পারবো না সেখানে আমাদেরকে বলবো, ঠিক আছে, যে অঙ্কটা এখানে বুঝিনি। আচ্ছা, না বোঝার দুইটা জায়গা আছে, আমি কি বলে দিব নাকি নিজেরা একটু পড়বা? আচ্ছা, আমি বলে দিই কোন জায়গাটা তোমরা বুঝবা না। হ্যাঁ, এখানে এই যে একটু দেখো, ওই যে এই ডায়াগ্রামটা এখানে যে স্যারের এখানে তোলা। হ্যাঁ, তো এখানে তোমাদের প্রবলেম হবে কোন জায়গায়? জেনারেটরে কোনো প্রবলেম হবে না, T1 এ কোনো প্রবলেম হবে না, ট্রান্সমিশনেও কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা যেটা বা নতুন যে জিনিসটা তোমরা দেখবা সেটা কি জানো? এই যে দেখো, এতক্ষণ কিন্তু তোমরা দেখেছো সব জায়গায় যে T2 এর ভ্যালুটাও আমরা কি করেছি, ডাইরেক্ট 3 ফেজেই দেয়া ছিল, তাই না? কিন্তু জি এখানে কি করেছে, T2 এর ভ্যালুটা বলেছে তিনটা সিঙ্গেল ফেজের ভ্যালু এটা রেটিং দেয়া, ঠিক আছে? জি তাই যদি হয় এটা ওয়াই কানেকশন, তাই না? তো এখানে পাওয়ারের অবস্থাটা কত হবে? 3 গুণ হবে। 3 গুণ হবে, ভেরি গুড। তাহলে এখানে ডেল্টা কানেকশন, তার মানে 13.2টা কিন্তু চেঞ্জ হবে না, সেকেন্ডারিতে কোনো কিছু বলা নাই। জি তাহলে এটা কোথায় বলা? প্রাইমারিতে। তাহলে কোন ভ্যালুটা চেঞ্জ হবে? 127 ভেরি গুড, 127 এর ভ্যালুটা তাহলে কি হবে? রুট ওয়াই 3 আছে, দিয়ে গুণ ওয়াই এ করতে কি হবে। ভোল্টেজ সেম? না মিস। না, তাহলে কি হবে? √3 দিয়ে জাস্ট গুণ হবে। জি মিস। বুঝতে পেরেছো? দেখো এইটাই শুধু চেঞ্জ। দেখো আমি তাও দেখাই দিই কোথায় চেঞ্জ হয়েছে। এই যে এখানে T2 এর ক্ষেত্রে কেভিএ রেটিংটা দেয়া আছে। এই যে দেখো, প্রাইমারিতে ভ্যালুটা হচ্ছে কত? √3 দিয়ে গুণ হবে। কেন হয়েছে এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি আচ্ছা, এখন প্রতিটা অঙ্ক দেখো ঠিক আগের সিস্টেমে। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করব, আর যেখানে বুঝবো না সেখানে কি আমি তো আছি, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তো এই অঙ্কটা মোটামুটি লাস্টে এই পর্যন্ত যেতে হবে। না বুঝলে আমরা তাহলে একদিন একটা আপনাদের প্রবলেম ক্লাস রাখবো। আচ্ছা, এই অঙ্কটা আরেকটু মজার। এই অঙ্কটা মজার বলতে এই অঙ্কটা কিছুই না, হ্যাঁ, জাস্ট আগেরটারই এক্সটেনশন। এটা কি আমি এটাও একটু বলে দিই। আচ্ছা, বলেছে দুইটা মোটর M1 আর M2, এগুলোর দেখো ইনপুট ভ্যালু দেয়া আছে 120 আর কত, 60 60 মেগাওয়াট, ঠিক আছে? এখন তার মানে এই দুইটা যদি তুমি অ্যাড করো, অ্যাড করার ফলে তাহলে কি হবে? দুইটার অ্যাডিশন মানে অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটা কি 180 মেগাওয়াট আসবে না? জি মিস। এখন এই মেগাওয়াটের তুমি যদি বের করো তাহলে তুমি পার ইউনিটে বের করতে পারবা এটার ভ্যালুটা, মোটরের পাওয়ারটা পার ইউনিটে, জি মিস। অ্যাকচুয়াল বাই বেস। বেস। আচ্ছা, তার মানে আমরা কি জানি, ভোল্টেজ ইনটু কারেন্ট, এটাই কি আমাদের পার ইউনিট ভ্যালু না? জি মিস। 0.6। আচ্ছা, তুমি যদি ভোল্টেজের, তাহলে কি ভোল্টেজের পার ইউনিটটা বের করতে পারবা? বলা আছে 13.2 তে কানেক্টেড, কিন্তু এখানে বেস ভ্যালুটা কত, অ্যাকচুয়াল ভ্যালুটা কত? এখানে অ্যাকচুয়াল ভ্যালু আগের চলো মেথড দেখি, থেকে। আচ্ছা চলো দেখি। অ্যাকচুয়াল ভ্যালুটা 13.2, তাহলে বেস ভ্যালুটা কত ছিল? এখানের বেস ভ্যালুটা কত ধরতে হবে? 13.8। কেন বলো 13.8 কেন? এই যে কনভার্সন, জি মিস। এই যে কনভার্সন করেছি, ঠিক আছে না? কিন্তু কনভার্সনটা কেন হলো এটা কি বুঝতে পেরেছো? কনভার্সনটা মনে হয় একটু প্রবলেম হবে। কনভার্সনটা আসো আরেকবার দেখি, যদিও আমাদের পুরানো অঙ্ক, এটা আমি অলরেডি করিয়েছি একটা বই থেকে। দেখো 230 কেভি, আচ্ছা এটার বেস কত? 20। জি মিস। এক মিনিট, হ্যাঁ, এটার বেস কত? 20। 20। এটার বেস কত? 230। ভেরি গুড। কিন্তু এখানে কত পেয়েছো? 127। 127 ইন্টু √3, তাহলে কত পাবা? 220। জি মিস। তাহলে
এই যে 230 পাচ্ছ এখানে কানেক্টেড 230, তার মানে এখানে বেস 230, কিন্তু এখানেরটা কত 220। তাহলে কি সেকেন্ডারিটা চেঞ্জ হবে নাকি কি হবে না? হবে। চেঞ্জ হবে ম্যাম। হবে ম্যাম। চেঞ্জ হবে। ভেরি গুড, এই অঙ্কটা কিন্তু আমরা করেছিলাম মনে পড়ে? জি মিস। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 13.8, তার মানে বেসটা হয়ে যাবে 13.8। ক্লিয়ার? সো এই অঙ্কটা দেখবা এই, ঠিক আছে 13.8। তাহলে এখান থেকে দেখো পার ইউনিটের ভোল্টেজটা আমি কনভার্ট করব। মোটামুটি যতটুকু কঠিন অঙ্কগুলো দেওয়ার ছিল ওগুলো আমরা অলরেডি করে ফেলছি এবং তোমরা ভালো ভালো বুঝছো আমার ধারণা, কারণ আমি দেখছি আমার থেকে তোমরাই ভালো ফার্স্ট অ্যান্সার দিতে পারো। আচ্ছা, তাহলে ভোল্টেজের পার ইউনিট কি বের করতে পারবো? জি মিস। অ্যাকচুয়াল বাই বেস। বেস। ভেরি গুড, তাহলে সেটা পারলাম। তাহলে এখন এখানে কারেন্টটা যদি বলো বের করতে, কারেন্টটা কি বের করা সম্ভব? জি মিস। আচ্ছা, কারো মনে প্রশ্ন জাগে নাই যে এটা কেন আমি ভি ইন্টু আই বলতে আমি পাওয়ারটা বুঝাইলাম? জাগে নাই? পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইনটু আই হয় না? হ্যাঁ, সেটা তো রিয়েল পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, রিয়েল পাওয়ার এখানে বলেই দিয়েছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেখেন। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে এই জন্য। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো আমি করে দিচ্ছি। ভোল্টেজ জানো, পাওয়ার জানো, কারেন্ট বের করা সম্ভব পার ইউনিটে? জি মিস। তাহলে এখান থেকে ওই যে আমরা এর আগেও আরেকটা অঙ্ক করেছিলাম মনে আছে, যে পার ইউনিটের ইয়ে বের করব, যে ভোল্টেজ রেগুলেশনের একটা অঙ্ক। তাহলে সেখান থেকে তোমাকে যদি বলা হয় যে টার্মিনাল ভোল্টেজটা বের করো জেনারেটরের, তাহলে তোমার পক্ষে কি বের করা সম্ভব হবে? ইয়েস মিস। ওকে, কিভাবে সম্ভব হবে আমি আরেকবার জাস্ট হিন্টস দিয়ে দিব, তারপর বাকিটা তোমরা করবা। সেটা দেখো, এখানে চলে আসো। এখান থেকে তুমি দুইটা পাওয়ার, দুইটাকেই তো যোগ করে ফেলছো তাই না? পাওয়ারের যোগ করার পরে তুমি এখান থেকে কি করছো, এখান থেকে তুমি কারেন্টটা অলরেডি বের করে নিয়েছো তাই না? তোমাকে বের করতে হবে কি এই টার্মিনালের ভোল্টেজ। তাহলে কারেন্ট জানো, ইম্পিডেন্স জানো, জানো না? তাহলে এই টার্মিনালের ভোল্টেজ বের করতে পারবো? জি মিস। জাস্ট কেভিএল করবা। না পারলে কি করব, আমরা একটা প্রবলেম ক্লাস রাখবো ইনশাআল্লাহ, ওখানে আবার ডিটেইল আমি বুঝাই দিব। এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, একই জিনিস একদম আগে যা যা পড়েছি তাই জিনিস, ঠিক আছে? সো এই অঙ্কটা গেল। আচ্ছা, এই অঙ্কটা স্যারের শিটে কিন্তু খুব সুন্দর করে স্যার বুঝাই দিছে, একই জিনিস। জাস্ট দেখবা এই লোডের জন্য একটা টি কানেকশন হবে, সব ভ্যালুগুলো দেয়া আছে, ঠিক আছে? এই অঙ্কটা আমরা একটু প্র্যাকটিস করতে পারবো না? আর এই গেল আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা একদম সেম আমরা যেরকম অঙ্কগুলো করেছি না, সেম অঙ্ক, ঠিক আছে? শুধু তুমি অঙ্কটা দুই ভাবে করবা। একবার করবা কি বেসটা এইটা ধরে 100 MVA 22 কিলোভোল্ট, আর আরেকবার ধরবা কি বেসটা চেঞ্জ করে নিয়ে এটা বাসায় করবা, চেঞ্জ করে নিয়ে দেখবা 200 MVA 25 কিলোভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, আমি কি অঙ্কগুলো আরো ডিটেল করাই দিব নাকি তোমরা বাসায় আগে করবা তারপরে প্রবলেম বললে আমি দেখাই দিব? বাচ্চারা রেসপন্স? ম্যাম আগে আমরা করে দেখি, সমস্যা হলে বলবো। ঠিক আছে, তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার স্ক্রিনটা একটু দেখেন। সবাই কি দেখতে পাচ্ছে স্ক্রিনটা? জি মিস। আচ্ছা, এটা আমাদের একটা সফটওয়্যার, মোটামুটি যারা পাওয়ার নিয়ে কাজ করবা এবং যারা তারেক আজিজ স্যারের আন্ডারে অথবা তাসকিন ভাইয়ের আন্ডারে করবা, তো মোরলেস তোমরা এই পাওয়ার মানে ডিকসাইলেন্ট পাওয়ার ফ্যাক্টরি নিয়ে মোটামুটি ডিল করবা। হ্যাঁ, তো এখানে দেখো এই যে আমরা বলছি ওয়ান লাইন ডায়াগ্রামে যে সিম্বল গুলা, দেখো তো সিম্বল গুলা মিলে কিনা। কার্সারটা এর উপরে রাখো, দেখো মাউসটা, তো এখানে দেখবা এটা হচ্ছে একটা সিনক্রোনাস মেশিন। হ্যাঁ, এই যে এস, তারপরে এই যে দেখো সাবস্টেশন সার্কুলার, হ্যাঁ এটা সাবস্টেশন রেক্ট্যাঙ্গুলার, তারপর এই যে দেখো এটা হচ্ছে সিনক্রোনাস মেশিন এস, দেখতে পাচ্ছো? জি মিস। এই যে দেখো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার,
দেখতে পাও? জি মিস। এটাও কিন্তু 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এটা কি 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট ক্লাস, এই যে তুমি দেখো আমাদের এই যে একটা ডায়াগ্রাম, এটা তুমি দেখতে পাও? আচ্ছা, এটা দেখো, এটাকে আমরা সাধারণত বলি, এটাই কিন্তু আমাদের কি ওয়ান লাইন ডায়াগ্রাম। বোঝা গেল? জি। আচ্ছা, এখন আমি যে বলেছি লোড ফ্লো, লোড ফ্লোটা আমরা যেহেতু নেক্সট ক্লাসে করব, এজন্য আমি তোমাদেরকে এটা একটু দেখাতে চাচ্ছি যে এই যে লোড ফ্লোটা নর্মাল, দেখো এখানে একটা ডাইরেক্ট ক্যালকুলেট করা যায় লোড ফ্লোতে। তোমরা অলরেডি মনে হয় নিউটন র্যাপসনের নাম শুনেছো, গস সাইডেলের নাম শুনেছো না? জি। লোড ফ্লো বিভিন্ন মেথডে করা যায়। গস সাইডেল মেথডের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা কি জানো? এটার ইটারেশন অনেক বেশি লাগতো, কিন্তু নিউটন র্যাপসনের মোটামুটি ইটারেশনটা কি লাগে, কম লাগে। এজন্য মোটামুটি সবগুলো সফটওয়্যারই কি নিউটন র্যাপসনটা আমরা চেষ্টা করি অ্যাপ্লাই করার। ঠিক আছে? তোমরা পড়েছো, ম্যাটল্যাবে পড়েছো নিউটন র্যাপসন মেথড, গস সিডেল মেথড গুলো পড়েছিলে, কিন্তু পাওয়ার সিস্টেমে যে লাগবে এটা আমাদের আসলে মনে হয় পড়ানো হয়নি, তাই না? জি মিস। তো এই যে আমরা ম্যাটল্যাবে মেথড গুলো পড়ে আসছি, ওগুলাই আমরা কি করব এখানে কাজে লাগাবো। তো তোমাদের একটা মজার জিনিস আমি দেখাই, যে দেখালে একটু মজা পাবা। এই যে দেখো, এটা লোড ফ্লো করলাম, খেয়াল করেছো? লোড ফ্লোতে দেখো, এখন তুমি প্রতিটা বাসের আন্ডারে ধরো, দেখো এটা কি একটা জেনারেটর, এই যে দেখো এটা একটা সিনক্রোনাস জেনারেটর। দেখো সিনক্রোনাস জেনারেটর থেকে পাওয়ারটা কি হচ্ছে, বের হচ্ছে, খেয়াল করেছো? জি। আবার এইখান থেকেই একটা আমার কি সিনক্রোনাস মোটর আছে, এই মোটরটা কি করবে, পাওয়ারটা কনজিউম করবে। এইটার একটা আবার লোড ফ্লো আছে, এটা আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো। ওইটা সুন্দর মতো কি করে, জাস্ট লোড ফ্লোটা করে, মানে তুমি দেখতে পাবা যে ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে আউটপুটের ক্যালকুলেশনটা তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা বুঝবা। কমপ্লিট সিস্টেম রিপোর্ট দেখাই, হ্যাঁ এক্সিকিউট। আচ্ছা, একটু দেখো, দেখো এখানে তোমার টোটাল সিস্টেমের কি দেয়া আছে, একটা দেখো পাওয়ারের টোটালটা ভ্যালু দেয়া আছে, দেখতে পাচ্ছো? মোটর কতটুকু পাওয়ার নিচ্ছে, জেনারেটর কতটুকু দিচ্ছে, এখানে লোড কত আছে, খেয়াল করেছো? জি মিস। এবং এখানে দেখো প্রতিটা, আমরা যদি এই সফটওয়্যারটা তোমাদের যদিও পরীক্ষার সাথে কোনো রিলেটেড নাই, তো কিন্তু তারপরে আমরা দেখছি কেন, একটু দেখে রাখো। আচ্ছা, আরেকটা মজার জিনিস লাস্ট দেখায় ছেড়ে দিব আজকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছো, এটা কিসে দেয়া, একটা ভোল্টেজ, সিস্টেমের ভোল্টেজ কিসে দেয়া, পার ইউনিট। পার ইউনিটে দেয়া। দেখো এটা কত পার ইউনিট, 1। কারণ আমরা ধরি সবকিছুর পার ইউনিট যখন 1 থাকবে তখন এটার কি থাকবে, জিনিসটা ঠিক থাকবে। আচ্ছা, ফল্ট নিয়ে একটু আগে কথা বলেছিলাম, খেয়াল পড়ে? জি মিস। আসলে যত কথাই বলছি, লাস্ট একটা জিনিস দেখি, ফল্ট হলে আসলে সিস্টেমটার সমস্যাটা কি হয়। হ্যাঁ, মনে করো আমি একটা ফল্ট দিব সিস্টেমে, এটা তোমাদের জানার দরকার নাই, এটা আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। মনে করো একটা ফল্ট দিব, এখানে দেখো অনেকগুলো ফল্ট আছে, দেখতে পাচ্ছো? 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট, 2 ফেজ শর্ট সার্কিট ফল্ট, সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্ট। হ্যাঁ, তো আসো 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট দেই, কততে দিব, মনে করো 3 মিনিটেই দিলাম, 2 মিনিটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটা সিস্টেম কিন্তু ফল্ট বেশিক্ষণ রাখা যায় না, ফল্টটাকে আবার ক্লিয়ার করতে হয়। কেন করতে হয় সেটা আমরা দেখবো না 3 মিনিটসে। হ্যাঁ, তাহলে এখন কি করব, ক্লিয়ার শর্ট সার্কিট দেই। এটা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলা তোমাদের বোঝার বা শেখার দরকার নাই, জাস্ট দেখো। আচ্ছা, এখন আসো দেখো, সিস্টেমটাকে ফল্ট দিয়েছি, সিস্টেমটা কিন্তু কি করে গেছে, কিছুটা সময় পরে ও আর কি করতে পারবে না, রান করতে পারবে না। কেন, দেখো সিস্টেমটা আমার কি হয়ে গেল, আনস্টেবল হয়ে গেল। খেয়াল করছো? জি মিস। যেটা সোজা ছিল 1 পার ইউনিট ছিল, সেই 1 পার ইউনিটটা আর আমার কি করতে পারলো না, ও উইথস্ট্যান্ড করতে পারলো না। দেখো আমার ইটারেশনটা কোথায় এসে সিস্টেমটা ফল্ট ঘটাইছে, বুঝতে পারছো? জি মিস। তো এই যে ফল্টটা ঘটাইলো, ফল্ট ঘটানোর পরে আসলে কি হলো, আমাদের সিস্টেমটা আসলে আনস্টেবল হয়ে গেল। এটাই আমাদের কাজ আসলে।
যে এটাই আমরা দেখি যে কোনো সিস্টেম রান করলে বা যাই করলে কেন আমার সিস্টেমটা ঠিক মতো রান করছে না, কেন, কি প্রবলেম। হ্যাঁ, তো এই গেল অবস্থা। আর লাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের মনে হয় টাইম শেষ, এরপরে ক্লাস আছে? কয়টা ক্লাস এরপরে? কয়টা, এখনই শুরু? হ্যাঁ, মিস 9:40 ও 9:40। ও তাহলে তো টাইম আছে। আচ্ছা, এটা হচ্ছে স্যারের নোট, সবাইকে এটা দেয়া হয়েছিল তাই না? জি মিস। তো এখন যেটা করবেন, স্যারের নোটটাকে দেখবেন যে কোনো টপিক, আমি কোনো অঙ্ক বা কোনো টপিক বাদ দিয়েছি কিনা। ঠিক আছে, আমি আজকে আমার স্লাইডগুলো মোটামুটি একসাথে করব, করে আপনাদের ভিডিও সহ সহ যে স্লাইডগুলো সেগুলো আপলোড দিয়ে দিব, একবারেই দিব যাতে পুরো চ্যাপ্টারটা একসাথে হাতে থাকে। তো যেটা করবা, স্যারের লেকচারটা পুরোটা নিবা, আমার লেকচারটা নিবা, নিয়ে দেখবা কোনো টপিক কোনো ম্যাথ বাদ পড়েছে কিনা। ঠিক আছে, বাদ পড়লে নেক্সটে তোমরা 2 সেকশন মিলে একদিন আমাকে জানাবা যে ওই দিন আমরা প্রবলেম সলভের ক্লাস করব। কিন্তু যদি মনে করো না টোটাল একটা ম্যাথ ম্যাডামকে আবার দেখাই দিলে ভালো হয়, তাহলে সেটা আমাকে অ্যাটলিস্ট 2 দিন আগে জানাবা, কারণ আমাকে এগুলো প্রিপেয়ার করতে হবে। বোঝা গেল?